কিভাবে আমাদের পায়ের নিচে এলিয়েন মানুষদের মধ্যে ভয়ানক যুদ্ধ চলে সেই সব হিস্ট্রিও ডিটেলে তুলে ধরেন। 1990-এর দশকে তিনি যেসব তথ্য দিতেন সেগুলো শোরগোল ফেলে দেয়। তিনি বলেন সারা পৃথিবীতে 1477টি ডিপ আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেস আছে। এই সব বেসগুলো একে অপরের সাথে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। বর্তমানে আমেরিকাতে যে 129টি বেস আছে সেগুলো তারা 1940-এর দশকের শুরু থেকে দিন রাত টানা কাজ করে তৈরি করে আসছে। ডালসি আন্ডারগ্রাউন্ড বেসটি সিক্রেটলি সিআইএ এবং এক্সট্রা টেরেস্ট্রিয়ালরা একসাথে অপারেট করছে। Assalamu alaikum and welcome to my channel True Eyes. ডালসি বেস নিয়ে ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটি সেটারই পার্ট 2। ওই ভিডিওতে ডালসিতে থাকা এলিয়েন মিলিটারি যৌথ আন্ডারগ্রাউন্ড বেস সম্পর্কে বলেছিলাম, যেখানে অনেক কার্য সম্পাদন করা হচ্ছে মানুষের অজান্তে। ফিজিসিস্ট পল বেনুইটস, যিনি এই বেসটির অস্তিত্ব সম্পর্কে প্রথম দাবি করেছিলেন, একজন আননোন পার্সনের দেওয়া তথ্য থেকে তিনি ডিটেলে ডেসক্রিপশন দেন ওই বেসের, এবং তার সত্যিকার উদ্বেগের কারণে গভর্নমেন্টের কাছে বিষয়টি তুলেও ধরেছিলেন, যার ফলে তার জীবন পরিবর্তন হয়ে যায়। তিনি চাইছিলেন আমেরিকাকে এলিয়েনদের হাত থেকে বাঁচাতে, কিন্তু উল্টে তাকে কড়া নজরদারির মধ্যে রাখতে শুরু করে সিক্রেট এজেন্সিস। কারণ গভর্নমেন্টই এসবের সাথে যুক্ত, তারা ভালোভাবে জানে ওই দেশটিতে কি চলে। তারা কখনোই চাইবে না এগুলো পাবলিক হোক। এরপর বিষয়টি আরও অন্ধকার মোড় নেয় বেনুইটসের জন্যে। তার উপর শুরু হয় মারাত্মক মানসিক নির্যাতন। 1981 সালের 29 ডিসেম্বর ইউএস এয়ারফোর্সের স্পেশাল ইনভেস্টিগেশন অফিস তার বিরুদ্ধে একটি নিষ্ঠুর চক্রান্ত শুরু করে। বেনুইটসকে ব্রেন ওয়াশ করতে শুরু করা হয়। দুজন গভর্নমেন্টের ডিসইনফরমেশন এজেন্টদের এই কাজে লাগানো হয়। তারা ছিলেন রিচার্ড সি ডটি, ইউএস এয়ারফোর্সের স্পেশাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন অফিসার এবং এই অপারেশনটির মাথা। আর একজন ছিলেন উইলিয়াম এল মোর, যিনি একজন প্রমিনেন্ট ইউফোলজিস্ট ছিলেন। ইনি 70-এর দশকে ইউএফও সম্পর্কিত কিছু বই লেখেন, যেমন বিখ্যাত রসওয়েল ইনসিডেন্ট নিয়ে, ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে। এনার ক্যারিয়ারের গ্রাফ যখন পড়তে শুরু করে তখন তিনি ডার্ক এই সব কাজে যুক্ত হন। ডিসইনফরমেশন অপারেশনের জন্য ডটির চোখে সে একজন আইডিয়াল ক্যান্ডিডেট হয়ে ওঠে। ডটি তাকে রিক্রুট করেন। বেনুইটস যে দাবিগুলো করতেন সেগুলো শুধু যে ভুল, এরা দুজনে মিলে তার মনে এটাই শুধু এস্টাবলিশ করতে চায়নি, বরং তার সাথে তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার জন্যও তারা অ্যাক্টিভলি কাজ করতে থাকে। তারা দুজন গোপনে বেনুইটসের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ত এবং তার অজান্তে তার বাসার আসবাবপত্র খুব ধীরে ধীরে মুভ করাতো, অনেকটা হন্টেড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তাকে এটা রিয়ালাইজ করাতো যে সে সবসময় কারো পর্যবেক্ষণের মধ্যে আছে, আর এগুলো এলিয়েনরাই করছে। বেনুইটস ধীরে ধীরে গভীর ডিপ্রেশনে চলে যেতে থাকেন। এনারা দুজনে পরে ইন্ডিভিজুয়ালি স্বীকার করেছিলেন যে তারা বেনুইটসের উপর এই ডিসইনফরমেশন অপারেশন চালিয়েছিলেন, যে বেনুইটস যা কিছু প্রত্যক্ষ করছেন এবং যা কিছু রেকর্ড করেছেন এ সবের পিছনে শুধু এলিয়েনরাই আছে। ইউএস গভর্নমেন্ট এখানে কোথাও যুক্ত নেই। এটা করার কারণ ছিল বেনুইটসের কাছে এই প্রমাণও ছিল যে ইউএস আর্মিও এখানে যুক্ত। তারা বেনুইটসের চোখ কাটল্যান্ড এয়ারফোর্স বেস থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ডটি ও মোর তাকে ব্রেন ওয়াশ করে যে সমস্ত ভুলভাল জিনিসগুলো তার মাথায় ঢুকিয়েছিলেন সেগুলো তাকে পাবলিশও করার জন্য জোর করা হয়, এবং বেনুইটস তাদের কথা মতো সেগুলো পাবলিশও করেন। রিসার্চার লেসলি গান্টার বেনুইটসের উপর ঘটা বিষয়গুলো নিয়ে লেখেন। 1988 সালে 8 বছর ধরে চলা একটানা মানসিক চাপ ও স্বল্প ঘুমের কারণে পল বেনুইটসকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। তিনি এতটাই ওই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে নিজেকে তার রুমের মধ্যে আবদ্ধ করে রাখতেন। রুমটাকে জেলখানার মতো বানিয়ে ফেলেছিলেন। তিনি প্রায় কিছু খেতেন না, ঘুমাতেন না, আর বিশ্বাস করতেন যে গভীর রাতে এলিয়েনরা তার কাছে আসে এবং অদ্ভুত সব কেমিক্যালস তার শরীরে ইনজেক্ট করে দেয়, এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেন যে এলিয়েনরা তার মাইন্ড কন্ট্রোল করছে। তিনি তার শরীরের ইনজেকশনের দাগগুলো মানুষকে দেখাতেন। ধীরে ধীরে এইভাবে তার করা দাবিগুলোর ক্রেডিবিলিটি নষ্ট করে দেওয়া হয় এবং তাকে পাগল প্রতিপন্ন করে দেওয়া হয়। ডটি মোররা এত দূরও গিয়েছেন এবং এই সবগুলো তার সাথে করেছেন এটা কিন্তু তারা স্বীকার করেননি। ঠিক যখন থেকে তিনি এলিয়েন বেস নিয়ে ডিটেলে তথ্য দিতে শুরু করেন তারপর থেকেই তার উপর এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালানো হয়েছিল। বেনুইটসের পর যিনি ডালসি বেসের বিষয়গুলো নিয়ে
বলতে শুরু করেছিলেন যিনি বেনুইটসের ছেড়ে যাওয়া ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি ছিলেন একজন সিআইএর পাইলট, জন লিয়ার। এনার কেরিয়ার ছিল এক্সট্রা অর্ডিনারি উচ্চতার। তার থেকেও বেশি এক্সট্রা অর্ডিনারি ক্লেমগুলো তিনি এরপর করতে চলেছিলেন। 1942 সালে এনার জন্ম হয়েছিল। ইনি ছিলেন লেজেন্ডারি ইনভেন্টর এবং লিয়ার জেটের ফাউন্ডার উইলিয়াম পি লিয়ারের পুত্র। তবে তিনি তার বাবার নামে সুখ্যাতি পাননি, বরং তিনি উচ্চ প্রশংসিত হন তার পাইলট ক্যারিয়ারে নিজের দক্ষতায়। ইনি সিআইএর হয়ে অগণিত মিশনে যান। ইনি বহু স্পিড রেকর্ড সেট করেন এবং ইনি 100 রকমেরও বেশি প্লেন উড়িয়ে একমাত্র পাইলট হিসাবে সমস্ত FAA এয়ারপ্লেন সার্টিফিকেট তার কাছে ছিল। কিন্তু 1985 সালে সিআইএর পাইলটদের একটি রিইউনিয়ন পার্টি তার জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দেয়। ওই পার্টিতে তার সাথে তার একজন প্রাক্তন সহকর্মী গ্রেগ উইলসনের কথোপকথন হয়েছিল, যাকে তিনি তার জীবনে গভীর শ্রদ্ধেয় এবং অনুসরণীয় ব্যক্তির আসনে রাখতেন। তিনি কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে তাকে খুবই বিশ্বাস করতেন। এক পর্যায়ে তাদের কথোপকথনের মধ্যে ক্রিপ্টিক রহস্যময় রিপোর্টগুলোর প্রসঙ্গ উঠে আসে, যেটা লেখিত বেন্ট ওয়াটার্স ইনসিডেন্ট নামে পরিচিত। আমেরিকা ও ব্রিটিশ এয়ারফোর্স যে ইউএফওগুলো প্রত্যক্ষ করেছিল 1956 সালে, সেই সম্পর্কিত রিপোর্টস। উইলিয়াম লিয়ারকে বলেন তিনি কি এই রিপোর্টগুলো দেখতে ইচ্ছুক। লিয়ার বলেন তিনি অলরেডি এই রিপোর্টগুলো দেখেছেন এবং এগুলোকে জাস্ট কনস্পিরেসি থিওরি বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু উইলিয়াম তাকে জোর দিয়ে বলেন যে এই রিপোর্ট কনস্পিরেসি থিওরি না, বরং এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। তিনি এটা ভালোভাবে জানেন কারণ তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন। উইলসনকে এইরকম সিরিয়াস দেখে, যাকে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, তার কাছ থেকে এই কথাগুলো শোনার পর এই পৃথিবী সম্পর্কে তার মৌলিক বিশ্বাস পরিবর্তন হয়ে যায়। তার কাছে এমন এক রহস্যের দরজা উন্মোচিত হয়েছিল যেটা এর আগে তিনি পাত্তা দেননি। তিনি এরপর নিজে থেকে ইউএফও নিয়ে তার গবেষণা শুরু করে দেন। তিনি তার বিস্তৃত হাই লেভেল গভর্নমেন্ট কন্ট্যাক্টসগুলোর থেকে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে দেন। দীর্ঘদিন ধরে বহু গোপন অপারেশনে যাওয়ার মাধ্যমে যে কন্ট্যাক্টসগুলো তার তৈরি হয়েছিল, তিনি এমন সব ইনফরমেশন অ্যাক্সেস করতে শুরু করেন যেগুলো নর্মাল পাবলিকদের কাছ থেকে লুকানো থাকে। তার এই তদন্তের মধ্যেই তিনি একটি ডকুমেন্ট তার হাতে পান, 1954 সালের গ্রেয়াডা ট্রিটির হার্ড কপি। এটা ছিল চুক্তির নথি, যে চুক্তিটি হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার এবং একটি এলিয়েন রেসের মধ্যে। এই চুক্তিটি ডালসি বেসের ঘটনাগুলো এবং আন্ডারগ্রাউন্ড বেসের ব্যাপারে গভীরে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চুক্তি থেকে বোঝা যায় যে ডালসি বেসে যে কাজগুলো মানুষ এলিয়েন যৌথ সহযোগিতায় করা হচ্ছে বলে অনেকে দাবি করছে, সেটা সত্য। 1954 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার কিছু এলিয়েন রিপ্রেজেন্টেটিভদের সাথে নিউ মেক্সিকোর একটি এয়ারফোর্স বেসে একটি মিটিং রাখেন এবং অভিযোগ করা হয় যে আইজেনহাওয়ার সেখানে আমেরিকার সংবিধান লঙ্ঘন করে এক্সট্রা টেরেস্ট্রিয়ালসদের সাথে একটি এগ্রিমেন্টে সাইন করেছিলেন। এটাই গ্রেয়াডা ট্রিটি। এখানে যে ডিলটা করা হয়েছিল সেটা ছিল আমেরিকান গভর্নমেন্ট এলিয়েনদের কিছু জীবজন্তু এবং কিছু সীমিত সংখ্যক মানুষকে অ্যাবডাক্ট করার বা অপহরণ করার পারমিশন দিয়েছিল এবং তার বিনিময়ে এলিয়েন রেস আমেরিকান গভর্নমেন্টকে অ্যাডভান্স টেকনোলজি দেবে। এই ডকুমেন্ট থেকে এটাও বোঝা যায় যে কোল্ড ওয়ারের সময় আমেরিকা যে টেকনোলজিতে অ্যাডভান্টেজটা পেয়েছিল, সেই উন্নত প্রযুক্তিগুলো তাদের নিজেদের আবিষ্কৃত ছিল না, বরং এগুলো ছিল এলিয়েনদের টেকনোলজি। এলিয়েনরা হেল্প করেছিল। এই চুক্তিটি হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে নাসা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কক্ষপথে স্পাই স্যাটেলাইটস লঞ্চ করা হয়েছিল এবং সব যুগান্তকারী আবিষ্কারগুলো পৃথিবীর সামনে আনা হয়েছিল, যেমন লেজার, কার্বন ফাইবার ইত্যাদি। এলিয়েনরা প্রথম দিকে জীবজন্তু এবং মানুষদের অপহরণ করে ডিপ আন্ডারগ্রাউন্ড বেসে তাদের উপর এক্সপেরিমেন্টস চালাতো। তারপর তাদের মেমোরি মুছে দিয়ে তাদেরকে সেফলি ফিরিয়ে দিত। তারা জীবজন্তু এবং মানুষদের লিস্ট প্রপারলি লিখিত দিত। কিন্তু বছরের পর বছর যখন ঘুরতে থাকে, দেখা যায় এলিয়েনরা আর ওই এগ্রিমেন্টের সম্মান করছে না। তারা অনেক বেশি জীবজন্তু এবং মানুষদের অপহরণ করতে থাকে এবং অনেক অপহৃতরা মারাও যেতে থাকে। তাহলে আমেরিকার গভর্নমেন্ট দেশের মানুষকেই স্যাক্রিফাইস করেছিল এই চুক্তির জন্যে। গ্রেয়াডা ট্রিটি নিয়ে জন লিয়ারের দাবি ছিল শকিং, কারণ তার মতো একজন হাইলি ক্রেডিবল পারসন এই দাবি করছিলেন। লিয়ার এখানেই থামেননি। তিনি এরপর কয়েক বছরে তার তদন্ত থেকে যা পান সেগুলো ডালসি বেস নিয়ে কনস্পিরেসি থিওরিস্টদের নাড়িয়ে দিয়েছিল। তিনি 4টি পৃথক অ্যাকাউন্ট থেকে কনফার্মেশন পান, সেগুলো তিনি সবার সামনে আনেন। ডালসি আন্ডারগ্রাউন্ড বেসটি সিক্রেটলি সিআইএ এবং এক্সট্রা টেরেস্ট্রিয়ালরা একসাথে অপারেট করছে।
লিয়ার আন্ডারগ্রাউন্ড বেসটির ইন্টারনাল লেআউট এবং সেখানে কি কি অপারেশন চালানো হয় তার থরো ডেসক্রিপশন দিয়েছিলেন এবং খুবই ইন্টারেস্টিংলি তার ফাইন্ডিংসগুলো পল বেনুইটস এবং গ্যাব্রিয়েল ভল্ডাজের ফাইন্ডিংসের সাথে ম্যাচ করে যায়। প্রাক্তন পাইলট বলেন এটা একটি বিস্তৃত 7 তলা কমপ্লেক্স যেটা সারফেস থেকে 2 মাইল গভীর পর্যন্ত বিস্তৃত। আর্চুলেটা মেসার ভিতরে। এটার অনেক ডায়াগ্রামও তার কাছে ছিল। গোলক ধাঁধার মতো একটি নেটওয়ার্ক 7টি স্তরে বিভক্ত, যেগুলোতে সব সিনিস্টার এক্সপেরিমেন্টস চালানো হয়। এক একটা লেয়ার এক এক রকম কাজের জন্য ইউজ হয়। যেমন উপরের স্তরটি সিকিউরিটি এবং কমিউনিকেশনের জন্য, সেকেন্ড লেয়ারটি হিউম্যান স্টাফদের থাকার জন্য। এইভাবে নিচের লেভেলগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ইউজ হয়, যেমন অ্যাডভান্স মাইন্ড কন্ট্রোল, সাইকোট্রনিক ওয়ারফেয়ার ওয়েপন টেকনোলজি উদ্ভাবনের জন্য অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধাস্ত্র তৈরির জন্য এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য। যত নিচের স্তরে নামা যায় সেখানে আর্মিদের প্রেজেন্স তথা সিকিউরিটি অনেক গুণে বাড়তে থাকে এবং সেখানে এক্সপেরিমেন্টসগুলো আরও মারাত্মক, নিষ্ঠুরতম, ভয়াবহ হতে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে হিউম্যান এলিয়েন ক্রস ব্রিডিং, অর্থাৎ হিউম্যান এলিয়েন হাইব্রিড তৈরি করার কাজও ওখানে হয়। লিয়ারের নিজের কথায় 3 মিলিমিটার সাইজের একটি ক্ষুদ্র পিনের মতো জিনিস ব্রেনে ইনসার্ট করে দেওয়া হয় মনিটরিং এবং প্রোগ্রামিং এর জন্য। মাত্র কিছু সময় আগে বের হওয়া ইলন মাস্কের নিউরালিঙ্ক এটাই। সেই সাথে এলিয়েন এবং মানুষদের মধ্যে জেনেটিক ক্রস ব্রিডিং করা হয়। লিয়ারের দাবি অনুযায়ী 5 তলা থেকে নিচের তলাগুলো সম্পূর্ণভাবে দখল করে থাকে এক্সট্রা টেরেস্ট্রিয়ালসরা এবং সেখানে যে টেকনোলজিগুলো ইউজ করা হয় সেগুলো এই পৃথিবীর মানুষদের কাছে অজানা। কিছু ডায়াগ্রামে দেখা যায় যে সেখানে গ্রে এবং রেপটিলিয়ান এলিয়েনদের থাকার জন্য ব্যবস্থা আছে। ওখানে কাজ করে আসা কিছু এমপ্লয়ীদের কথা অনুযায়ী 6 নম্বর তলায় স্পেশালি মানুষদের উপর এক্সপেরিমেন্ট করা হয়। এমন অত্যাচার চলে যে সেখানে অবিরাম চিৎকার চলতে থাকে। চিৎকারের প্রতিধ্বনি কখনোই থামে না হলের মধ্যে। ফ্লোর 7 বা তার নিচেও যদি ফ্লোর থাকে তো সেটা সুবিস্তৃত কেভ সিস্টেমের সাথে কানেক্টেড, সেগুলো বিভিন্ন ইনার আর্থ লোকেশনের সাথে যুক্ত। লিয়ার আরও একটি বিষয় জানতে পারেন যে এলিয়েনদের একটি জেনেটিক প্রবলেম আছে, যে কারণে তাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম করার শক্তি দুর্বল, ঠিকঠাক কাজ করে না। তাই নিজেদেরকে টিকিয়ে রাখার জন্যে তারা একটি এনজাইম অথবা হরমোনাল সিক্রিশন ইউজ করে, যেটা গবাদি পশু ও মানুষদের জিহ্বা ও গলা থেকে পাওয়া যায়। যে ক্যাটেল মিউটিলেশনের ঘটনাগুলো নিউ মেক্সিকোতে ঘটছিল সেটা যে কি কারণে ঘটছিল বোঝা যাচ্ছে লিয়ারের কথা থেকে। তবে কেন তারা এটা করছিল সেটা এই ভিডিওর শেষের দিকে আরও ক্লিয়ার করে বলা হবে, যেটা লিয়ারের শুধুমাত্র এই দাবি থেকে কিছুটা অস্পষ্ট। লিয়ারের দাবিগুলো রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল, ফলে আরও অনেকে এই বিষয় নিয়ে পাবলিকলি বলতে শুরু করেন। এদের মধ্যে হয়তো সবচেয়ে উল্লেখযোগ্য ভয়েস ছিলেন ফিল স্নাইডার, একজন প্রাক্তন গভর্নমেন্ট এক্সপ্লোসিভস ইঞ্জিনিয়ার। ইনি ডালসি নিয়ে চলতি বিতর্কের আগুনে রীতিমতো ঘি ঢালেন। এনার দাবি অনুযায়ী তার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছিল এক্সট্রা টেরেস্ট্রিয়ালসদের ডালসি বেসে এবং তাদের সাথে এমন এনকাউন্টার হয়েছিল যেটা একটুর জন্য তার জীবন কেড়ে নিচ্ছিল। অরেঞ্জ কাউন্টি ক্যালিফোর্নিয়ার 1995 প্রিপেয়ারনেস এক্সপোতে সত্য সন্ধানী দর্শক ও কনস্পিরেসি থিওরিস্টরা উৎসুক দৃষ্টিতে ঝুঁকেছিলেন ফিল স্নাইডারের দিকে যখন তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করেন কাঁপা কাঁপা গলায়। স্নাইডার নিজেকে একজন জিওলজিস্ট এবং এক্সপ্লোসিভস ইঞ্জিনিয়ার হিসাবে ইন্ট্রোডিউস করেন, যিনি ইউএস গভর্নমেন্টের গোপন বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করেছিলেন, যেখানে কাজ করার জন্য হাই লেভেল সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজন। তার দাবি অনুযায়ী এবং তার কথায় তিনি ডালসিতে একটি সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেস তৈরি করতে সাহায্য করেছিলেন 1979 সালের আগস্টে এবং সেই প্রজেক্ট ভয়ানকভাবে বিপর্যস্ত ও বিফল হয়েছিল। তিনি ছিলেন 3 জনের মধ্যে একজন যারা ওখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিলেন। তবে তিনি এই এনকাউন্টারে তার বাঁ হাতের কয়েকটি আঙুল হারিয়েছিলেন, যেটা তিনি ওই দর্শকদের দেখান। স্নাইডার ছিলেন 69 জনের একটি টিমের একজন, যারা সবাই ইউএস গভর্নমেন্টের হয়ে কাজ করত। তারা আর্চুলেটা মেসার কাছে টাউন থেকে একটু আড়ালে একটি অঞ্চলে ড্রিলিং ইকুইপমেন্টস এবং এক্সপ্লোসিভ চার্জার্স নিয়ে জমা হন। ওখানে যাওয়ার পর থেকেই স্নাইডারের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। প্রজেক্ট সম্পর্কে তাকে যে ব্রিফিংটি উচ্চপদস্থ কর্মকর্তারা দিয়েছিলেন সেটাতে তারা কি বাদ দিয়েছেন এটা ভেবে একটু চিন্তিত হন স্নাইডার, কারণ তিনি সেখানে আনএক্সপেক্টেড জিনিস দেখতে পান। তার কথায়, আমি যখন আমাদের জিওলজিস্টদের ক্যাম্পে একই সাথে গ্রিন বেরে এবং ব্ল্যাক বেরেদের দেখি, আমি বুঝে যাই সামনে বড় কিছু ঘটতে চলেছে। সবুজ টুপিধারীরা হলো
আর্মির সেই স্পেশাল ফোর্স যারা আনকনভেনশনাল ওয়ারফেয়ারের জন্য বিশেষভাবে ট্রেন্ড হয়, তাদেরকে সবচেয়ে সেন্সিটিভ, রিস্কি এবং চ্যালেঞ্জিং মিশনগুলোতে পাঠানো হয়। আর কালো টুপিধারীরা হলো এলিট রেঞ্জার্স, যাদেরকেও সবচেয়ে চ্যালেঞ্জিং মিশনের জন্য তৈরি করা হয়, যেখানে চ্যালেঞ্জের মাত্রা এতটাই বেশি হয় যে যেটা নর্মাল সেনাদের হ্যান্ডেল করার ক্ষমতার বাইরে। স্নাইডারের কথায়, যেখানেই তুমি এই দুজনদের একসাথে দেখতে পাবে, জানবে তাহলে এই শক্তি যথেষ্ট হবে যে কোনো সিরিয়াস থ্রেটের এগেনস্টে লড়ার জন্যে। এখন প্রশ্ন হলো, গভর্নমেন্ট আন্ডারগ্রাউন্ডে কিসের ভয় পাচ্ছে যে এই দুজনদের একসাথে ডেকেছে? এর সাথেই স্নাইডার সহ সবার কাছে একটি করে পিস্তলও দেওয়া হয়। তারা সাইটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ড্রিলিং শুরু করা হয়। 4টি বড় বড় গর্ত করা হয়। এরপর ড্রিলিং প্রসেসে ডিলে হতে শুরু করে, কারণ 2 মাইলের পর থেকে ড্রিলিং ইকুইপমেন্টস বারবার ভেঙে যাচ্ছিল, যেটা ছিল তাদের কাছে খুবই আনইউজুয়াল। এই সময় প্রজেক্ট হেড স্নাইডারকে একটা গর্তের নিচে পাঠান পাথরের স্তরের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করার জন্য এবং কোন টাইপের এক্সপ্লোসিভ ইউজ করলে সেটাকে ওভারকাম করা যাবে এগুলো দেখার জন্য। স্নাইডার বেশ কিছু গ্রিন বেরেদের সাথে লিফট বাস্কেটে করে নিচে নামেন। 2 মাইল যাওয়ার পর হঠাৎ স্নাইডারের সামনে চলে আসে দুজন হিউম্যানয়েড, যাদের সাইজ ছিল স্মল এবং গায়ের রং ছিল গ্রে বা ধূসর। স্নাইডার কিছু না ভেবেই তার পকেট থেকে পিস্তল বের করে দুজনকে শুট করেন, ফলে তারা মারা যায়। স্নাইডারের অ্যাগ্রেশন দেখে ওই সময় একজন লম্বা গ্রে এলিয়েন তার দিকে এগিয়ে আসে এবং সে তার নিজের বুকে হাত ঘোরাতে থাকে। কয়েক সেকেন্ড পরেই একটি ব্লু বিম তার বুক থেকে বেরিয়ে স্নাইডারের শরীরে আঘাত করে, যেটা তার স্টমাক থেকে বুক অবধি প্রায় 2 ভাগ করে দেয় এবং বাঁ হাতের দুটো সম্পূর্ণ আঙুল বুড়ো আঙুলের অর্ধেক সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেয়। জুতো পুড়ে যায় এবং পায়ের নখও জ্বলে যায়। তিনি অনুভব করেন যেন হাই ভোল্টেজ বিদ্যুতের মতো কিছু তাকে আঘাত করলো। তিনি সপাটে পড়ে যান এবং প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। যখন ভাবছিলেন যে মৃত্যু সন্নিকটে, ঠিক ওই সময় একটি বলিষ্ঠ হাত তাকে টেনে লিফটে তুলে দেয়। একজন সবুজ টুপিধারী সোলজার তার নিজের জীবনকে বাজি রেখে তাকে বাঁচিয়ে দেয়। ওই গ্রিন বেরে সেদিন না থাকলে উনি বাঁচতেন না। এরপর উনি দেখেন অনেক গ্রিন বেরে ছুটতে থাকে এবং ওখানে আরও এক্সট্রা টেরেস্ট্রিয়ালসরাও চলে আসে এবং তাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়, যেটাই ডালসি ওয়ার নামে পরিচিত হয়েছিল। চারিদিকে শুধু মৃত্যু দেখতে থাকেন। তিনি সর্বশেষ যেটা দেখেছিলেন, যে গ্রিন বেরে তাকে বাঁচিয়েছিলেন তাকে একটি ব্লু বিম আঘাত করে। ওখানে সবাই মারা যায় 3 জন বাদে, আর অনেক সংখ্যায় এলিয়েনরাও মারা যায়। বেশ অনেকটা সময় লাগে স্নাইডারকে সুস্থ হতে। তার শরীরে ছিল বড় বড় ক্ষতচিহ্ন। তার বাম হাতের মিসিং ফিঙ্গার্সের সাথে ওই ক্ষতচিহ্নগুলোও তিনি পরবর্তীতে মানুষকে দেখান। এভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তিনি এই বিষয়গুলো বলতে শুরু করেন। আরও যে দুজন তার সাথে বেঁচে ফিরেছিলেন তাদেরকে কানাডিয়ান গভর্নমেন্ট কানাডার একটি নার্সিং হোমে রাখেন, কড়া নজরদারির মধ্যে। তাদের সাথে কারো দেখা করার পারমিশন ছিল না। স্নাইডার জানতেন তিনি যে কথাগুলো মানুষকে বলছেন তার জন্য তার জীবন সংকট হতে পারে, কিন্তু তিনি বলতেন, আমি আমার দেশকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। যদি সত্য পুরোপুরি না সামনেই আসতে পারলো, তাহলে আমাদের স্বাধীনতা বলে কিছু থাকার কি লাভ? স্নাইডার ওই অ্যাক্সিডেন্ট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর আরও অনেক গভর্নমেন্ট সিক্রেট বেসে কাজ করেছিলেন, তার মধ্যে এরিয়া 51ও ছিল। ইনি ডালসি বেসের 7 তলা কমপ্লেক্স নিয়েও ডিটেলে তথ্য দেন। কিভাবে আমাদের পায়ের নিচে এলিয়েন মানুষদের মধ্যে ভয়ানক যুদ্ধ চলে সেই সব হিস্ট্রিও ডিটেলে তুলে ধরেন। 1990-এর দশকে তিনি যেসব তথ্য দিতেন সেগুলো শোরগোল ফেলে দেয়। তিনি বলেন সারা পৃথিবীতে 1477টি ডিপ আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেস আছে। এই সব বেসগুলো একে অপরের সাথে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। প্রত্যেকটা বেস তৈরি করতে $17 বিলিয়ন বা তারও বেশি খরচ করা হয়েছে। এগুলো খরচ করা হয় ব্ল্যাক বাজেট থেকে, যেটা অন্যান্য গভর্নমেন্ট এজেন্সি এবং পাবলিকদের কাছ থেকে গোপন রাখা হয়। তিনি তার ফাইনাল লেকচারে, যেটা টাইটেল ছিল ডিপ আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেসেস অ্যান্ড দ্য ব্ল্যাক বাজেট, সেখানে তিনি বলেন ব্ল্যাক বাজেটটি বর্তমানে $1.25 ট্রিলিয়ন খাচ্ছে প্রত্যেক বছর, যে অর্থ ডিপ আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেসের মতো বিভিন্ন ব্ল্যাক প্রোগ্রামে ইউজ করা হয়। বর্তমানে আমেরিকাতে যে 129টি বেস আছে সেগুলো তারা 1940-এর দশকের শুরু থেকে দিন রাত টানা কাজ করে তৈরি করে আসছে। কিছু বেস এমনকি তারও আগে তৈরি করা হয়েছিল। এই বেসগুলো বেসিক্যালি বিরাট বিরাট আন্ডারগ্রাউন্ড শহর, যেগুলো একে অপরের সাথে হাই স্পিড ম্যাগনেটো লেভিটন ট্রেনের মাধ্যমে সংযুক্ত আছে, যে ট্রেনের স্পিড ম্যাক 2 পর্যন্ত হয়। এই সিটিগুলোর গড় গভীরতা 1 মাইলেরও বেশি। এই সিটিগুলোর সাইজ 2.66 থেকে 4.25
কিউবিক মাইলের মধ্যে হয়। তাদের কাছে লেজার ড্রিলিং মেশিনস আছে যেগুলো 7 মাইল লম্বা টানেল ড্রিল করতে পারে একদিনেই। দ্য ইপক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্নাইডার বলেছিলেন যে সব অপারেশনে যেরকম চাওয়া হয় ওইভাবেই হয় না, সেখানে যুদ্ধ চলে, রীতিমতো আমাদের পায়ের নিচে মারাত্মক যুদ্ধ চলছে। সেই সময় থেকেই তিনি বলেন বিভিন্ন দেশের মিলিটারিরা এখানে এলিয়েন রেসের সাথে যুদ্ধে লিপ্ত আছে। মূলত বেস দখলকে কেন্দ্র করেই এই লড়াই চলে। গ্রেয়াডা চুক্তি ভেঙে দেওয়া হয়। 1995 সালের একটি লেকচারে স্নাইডার বলেন যে বর্তমানে মিলিটারি টেকনোলজি 1200 বছর এগিয়ে আছে পাবলিকের কাছে যে টেকনোলজির কথা বলা হয় তার থেকে। স্নাইডার আরও অনেক সব এভিডেন্সেস তুলে ধরেন। তিনি 1967 সালে একটি কনফার্মড গভর্নমেন্ট প্রজেক্ট যার কোড নেম ছিল প্রজেক্ট গ্যাস বাগি, যেটায় নিউক্লিয়ার এক্সপ্লোশন করা হয়েছিল ডালসি থেকে 25 মাইল দক্ষিণে 29 কিলোটন টিএনটি সমান ক্ষমতা সম্পন্ন পরমাণু বিস্ফোরণ ছিল। সেটা মাটির নিচে 4227 ফুট গভীরে বিস্ফোরণটি ঘটনা হয়েছিল। অফিসিয়ালি বলা হয় মাটির নিচ থেকে ন্যাচারাল গ্যাস বের করার জন্য এই প্রজেক্ট। তবে স্নাইডার বলেন আসলে ওই বেসগুলোর কাজেই এই বিস্ফোরণ। স্নাইডার যখন পাবলিকলি এসব বলতে শুরু করেন তার উপর থ্রেট বাড়তে থাকে। লাস্ট লেকচারে তিনি বলেছিলেন তাকে 13 বার মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। তিনি তার পরিবারের কাছে এবং সব লেকচারেই এটা বলতেন যে যদি কখনো শোনেন এরকম বলা হচ্ছে যে আমি আত্মহত্যা করেছি তাহলে জানবেন আমাকে মেরে ফেলা হয়েছে। তিনি শেষের দিকে তার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া একটি 9mm গান সবসময় প্রোটেকশনের জন্য সাথে রাখতেন। 1996 সালের 17 জানুয়ারি তার অ্যাপার্টমেন্ট থেকে খুবই সন্দেহজনক অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি মারা গিয়েছিলেন তারও 1 সপ্তাহ আগে। তার শরীর ছিল অদ্ভুতভাবে, অন্য জায়গায় ব্লাড পাওয়া গেলেও তার শরীরে বিন্দুমাত্র ব্লাড লেগেছিল না, এমনকি কোনো ক্ষতচিহ্ন ছিল না। প্রথমে বলা হয় তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এর কিছুদিন পর তার স্ত্রীকে ডেকে দেখানো হয় যে তার স্বামীর গলায় একটি চিহ্ন পাওয়া গেছে। যে কথাটি তিনি বারবার বলতেন সেটাই তার মৃত্যুর কারণ, এটাই ফাইনালি বলা হয়। এখন আসুন কিছু জিনিস ক্লিয়ার করি। আসলে এই এন্টিটিগুলো কারা? এখানে দুরকম এন্টিটি আছে, একটা পিওর জিন, রেপটিলিয়ান জিন যারা জিন প্রজাতির এবং সরীসৃপদের মতো দেখতে। এদের অন্যতম পছন্দনীয় একটি খাবার হলো রক্ত, মানুষ বা অন্য প্রাণীর। ক্যাটেল মিউটিলেশন কেসগুলোতে গবাদি পশুদের সম্পূর্ণ রক্ত শূন্য অবস্থায় পাওয়া যেত এই কারণেই। এরা হলো এলিট পাওয়ারফুল জিন। এরা ইবলিসের অন্যতম প্রধান সৈনিকদের মধ্যে পড়ে। এই এলিট জিনরাই এলিট মানুষদের সাথে সন্ধি করে এবং স্যাটানিক এজেন্ডাতে কাজ করে একসাথে। এদের মধ্যে যুদ্ধ হলেও যুদ্ধের কারণ এদের স্যাটানিক প্রবৃত্তি। মানুষকে এরা সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করে। যুদ্ধ থামায় আবার 2 টিমের মাথারাই। এটা নর্মাল একটি ব্যাপার। হাইব্রিড তৈরি করার যে এক্সপেরিমেন্টগুলো করা হচ্ছে বা যে পদ্ধতিতে এলিয়েন মানুষ হাইব্রিড তৈরি করা হচ্ছে সেই টেকনোলজি একদম সরাসরি ইবলিসের দেওয়া। আর এই পুরো এজেন্ডাগুলোর পিছনেই আছে সে প্রধান মাথা হিসাবে। রেপটিলিয়ান জিনরা ইনার আর্থের বিশেষ বিশেষ অঞ্চলে যেমন আছে তেমনি অন্য গ্যালাক্সিতে অন্য স্টার কনস্টেলেশনে গিয়েও তারা আছে। এদের কাছে অ্যাডভান্স টেকনোলজি আছে, বিশেষ করে জৈবিক টেকনোলজিতে এরা খুবই পারদর্শী। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা যে জৈবিক টেকনোলজির জন্য একটি বড় বাধা। লিভিং সেলসকে ম্যানিপুলেট করা, জিনগত পরিবর্তন করে অন্য কোনো প্রাণীতে রূপ দেওয়া, দুটো ভিন্ন প্রাণীর জিনকে সংযুক্ত করে সংকর প্রাণী তৈরি করা, এসব প্রযুক্তির মূল পান্ডা, মূল বিজ্ঞানী, একমাত্র উদ্ভাবক স্বয়ং ইবলিশ। সেই ইলফদেরকে বিকৃত করে অর্ক বানিয়েছিল। সেই স্বভাবগত ভালো নেচারের ড্রাগনদের বিকৃত করেছিল। কালা জাদুকর তান্ত্রিকরা যে বলি দেয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই রেপটিলিয়ানদের জন্যই দেওয়া হয়। এদেরকেই পিশাচ বলা হয়। রক্ত লিটারালি তারা খায় এই জন্যেই। আর এরা নর্মাল জিনদের থেকে অনেকটাই বেশি আক্রমণাত্মক হয় এবং ক্ষতি করার প্রবণতাও বেশি থাকে এদের। এরা নিজেদেরকে সাধারণ মানুষের কাছে যেমন অদৃশ্য করে রাখতে পারে তেমনি চাইলেই 3rd ডাইমেনশনে নিজেদের অ্যাকচুয়াল চেহারা নিয়েও থাকতে পারে। এদের গায়ের চামড়া হয় নোংরা আবর্জনার মতো। গ্রে এলিয়েনদের এই চামড়ার কথাও স্নাইডার বলেছেন। যে ব্লু বিমগুলো তারা ছুঁড়ছিল সেগুলো আসলে তাদের শরীরের হিউম্যান পার্টের ক্ষমতা। মানুষ ও জিন দুজনের ক্ষমতাকেই ব্লেন্ড করা হয়েছে এই হাইব্রিডগুলোতে। তবে এদের অনেক উইকনেসও আছে। পাইলট জন লিয়ার বলেছিলেন যে এই এক্সট্রা টেরেস্ট্রিয়ালসরা মানুষ ও অন্যান্য প্রাণীদের নিজেদের খাবার সোর্স হিসেবে দেখে। মানুষ ও প্রাণীদের গ্ল্যান্ড থেকে নিঃসৃত ফ্লুইডকে তারা তাদের খাবারের মধ্যে ভিটামিনের মতো ইউজ করে থাকে। আর তাদের যে ডাইজেশনের প্রবলেমের কথা লিয়ার বলেছিলেন
সেটাও এটার সাথেই সম্পর্কিত। আসলে তারা ভিন্ন এনভায়রনমেন্টে সারভাইভ করার জন্য ক্যাটেল মিউটিলেশন করছিল। থার্ড ডাইমেনশনে জিনরা উইক হয়ে পড়ে এবং তাদের অনেক শারীরিক সমস্যাও শুরু হয়। এখন ওই সব বেসগুলোতে এলিয়েন হিউম্যান হাইব্রিড তৈরি করা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল স্নাইডার যাদের সম্মুখীন হয়েছিলেন এরা আসলে হাইব্রিড ছিল। যে ভুয়ো এলিয়েন অ্যাটাক ঘটানো হবে এন্ড টাইমে, যেটাকে প্রজেক্ট ব্লু বিম বলা হয়, সেখানেও হাজির করানো হবে এই হাইব্রিডদেরই। এরকমই তারা দেখতে।